বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা মোটামুটি 459 বিধি পর্যন্ত পড়ে ফেলেছি। 459 রাজ সাক্ষীদের সম্পর্কে কতগুলো বিধি আছে? 386, 486, 496, 459 বিধিও আছে। রাজ সাক্ষীকে যে ক্ষমা প্রদান করা হয়, এই ক্ষমার জন্য আদালত থেকে ওইভাবে ক্ষমার জন্য রাজ সাক্ষীকে তো আর আদালত সরাসরি বলবে না বা ম্যাজিস্ট্রেট বলবে না, কোর্ট অফিসারই আবেদন করবেন রাজ সাক্ষীকে 337 ধারার অধীনে তিনি ক্ষমা চাইবেন কিনা, বা রাজি হলে তখন কোর্ট অফিসার ওই বিষয়ে আবেদন করবেন। আচ্ছা, এটাও একটু পড়ে নেই। দেখেন কি বলেছে, রাজ সাক্ষীকে ক্ষমার প্রার্থনা কোনো দোষ প্রমাণের ক্ষেত্রে এই ধরনের ঘটনা যদি প্রতীয়মান হয় যে কোনো ব্যক্তি 337-1 উপধারার অধীনে তিনি ক্ষমা প্রদর্শনে রাজি হয়েছেন বা যাকে ক্ষমা প্রদর্শন করা হবে তিনি রাজি হয়েছেন, তখন সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হলে সুপারিনটেন্ডেন্টের অনুমতি ক্রমে, এসপি স্যারের অনুমতি ক্রমে কোর্ট অফিসার ওই অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা প্রদানের জন্য ম্যাজিস্ট্রেটের নিকটে আবেদন করবেন। মাঝখানে আছে, দেখেন 459-এর মাঝখানে আছে এই কথাগুলো। তার মানে পুলিশ সুপারের অনুমোদন ক্রমে কোর্ট অফিসার আবেদন করবেন ম্যাজিস্ট্রেটের নিকটে। এইটুকু জানলেই হবে 459। আচ্ছা, আমরা 465 বিধিটা দেখবো, গৃহ তল্লাশির কাজে সাক্ষী। সাধারণত ফৌজদারি কার্যবিধির 102(3) প্রবিধান 280 বিধি দিয়ে আমরা কি করি, তল্লাশির যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করি। 102(3) নিয়মাবলী, 280-তে আরো ডিটেলস বলা আছে কারা কারা সাক্ষী হতে পারবে, কোন ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে গণ্য করা যাবে না, কিভাবে কার্যক্রমগুলো পরিচালিত হবে, তাই না? তাহলে 465-তে আবার কি বললো? 465-তে বললো এই সাক্ষীর তালিকাটা কোর্টে প্রেরণ করবেন। এই যে আমরা সাক্ষীদের স্বাক্ষরিত জব্দ তালিকা এটা কোর্টে প্রেরণ করি, তো এটার জন্য আলাদা করে 465 বিধিতে বলেছে গৃহ তল্লাশির কাজে সাক্ষী 103, 165 যেভাবেই আপনি তল্লাশি করেন না কেন, এই সম্পত্তি পাওয়ার পর প্রাপ্ত সম্পত্তির তালিকা কোর্ট অফিসে প্রেরণ করতে হবে, এবং কোর্ট অফিস পাওয়ার পর পর ওই তালিকার উপরে তারিখ টারিখ সিল মোহরাঙ্কিত করবে, এগুলো লিপিবদ্ধ করে রাখবে। তবে হ্যাঁ, সাক্ষীকে হাজির করার জন্য আপনি গৃহ তল্লাশির সময় যদি কোনো সাক্ষী উপস্থিত থাকে তাকে আদালতে যাওয়ার জন্য আপনি বাধ্য করতে পারবেন না, বা এই ধরনের ক্ষমতা, আইনানুগ ক্ষমতা পুলিশের নেই। কিন্তু কোনো একটা বস্তু, এই জিনিসটাই তল্লাশির সময় নেওয়া হয়েছিল কিনা, এই বস্তু শনাক্তকরণের জন্য তল্লাশি কালে উপস্থিত যে সাক্ষী তাকে আবার কোর্টে আদালত ডেকে নিতে পারবে। বুঝতে পারলাম ঘটনা? তল্লাশিতে যে প্রাপ্ত মালামাল, এই মালামালগুলো শনাক্তকরণের জন্য যদি আদালতে কোনো সন্দেহের অবকাশ সৃষ্টি হয়, সন্দেহ দেখা দেয়, সেক্ষেত্রে ওই বস্তুর পরিচিতি সম্পর্কে আদালতে সন্দেহ দেখা দিলে কোর্ট অফিসার গৃহ তল্লাশির সময় সাক্ষীকে হাজির করার জন্য আদালতকে অনুরোধ জানাবেন। মানে ওই সাক্ষীকে সমন দিয়ে ডাকার জন্য কোর্ট অফিসার আদালতে লিখবেন, এই আবেদন জানাবেন। বুঝতে পারলাম 465 বিধিতে কি বলেছে? মানে মালামাল শনাক্তকরণের সময় আপনি সাক্ষীকে ডাকতে পারবেন। কার ক্ষমতা? কোর্ট অফিসারের ক্ষমতা। তিনি কি করবেন? ম্যাজিস্ট্রেট বরাবর একটা আবেদন লিখে দিবেন যে অমুক সাক্ষীকে হাজির করে এই সম্পত্তিটা শনাক্তকরণ করা হোক। এই ছিল। এরপরে আমরা 467 বিধিটা নেব। এটাই মূলত আজকের ক্লাসের প্রাণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ বিধি, দোষ স্বীকারোক্তি রেকর্ডকরণ। সাধারণত 364 ধারায় যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি, সেই পদ্ধতি অনুযায়ী কি করা হয়, দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়। তো তার আগেও কিছু প্রসেস আছে, তাই না? সেগুলো আবার ওখানে স্পষ্ট করা নাই, সেগুলো এখানে সুন্দর করে তারা বলে দিয়েছে। সাবধানতা এবং একাগ্রতার সহিত ম্যাজিস্ট্রেট এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করবেন। তাহলে সাবধানতা, প্রথমে তো যে ম্যাজিস্ট্রেটদেরকে 364 ধারায় ক্ষমতা, 364-তে ক্ষমতা দেওয়া হয়েছে তারাই লিপিবদ্ধ করবেন। তারপর বলেছে ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার সময় একাগ্রতা এবং সাবধানতার সহিত এটা লিপিবদ্ধ করবেন। তাড়াহুড়ো করবেন না, কোনো তাড়াতাড়ি করা যাবে না, এবং এটাকে ঝামেলা মনে করা যাবে না, এটা একটা দায়িত্ব। এগুলো বলে দিয়েছে যেন একজন ব্যক্তি স্বীকারোক্তি তো তার বিরুদ্ধে ব্যবহার হবে, তাই না? এই জন্য এটা একটা অনেক সেন্সিটিভ বিষয়। স্বীকারোক্তি এমন ভাবে লিপিবদ্ধ করতে হবে যেন তাড়াতাড়ি না হয়, বা এরকম করে না বলে যে তাড়াতাড়ি বা উদাসীন ভাবে স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়েছে। দেখেন, উদাসীন ভাবে বা তাড়াতাড়ি দোষ স্বীকার রেকর্ড করা হলে তা বিচারকারী, আদালত, বাদী, বিবাদী সকলের পক্ষে বিব্রতকর হতে পারে। সাক্ষ্য আইনের 24 ধারা, 28 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 164 ধারার সতর্কতার সহিত পড়ে শুনে বুঝে তারপরে সেটার রক্ষা কবচ গুলো আপনাকে গ্রহণ করতে হবে। ওখানে বলা আছে না যে ম্যাজিস্ট্রেটকে পড়ে শোনাতে হবে, বুঝাতে হবে, আপনার এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে ব্যবহার হবে, এগুলো জানাতে হবে, তারপরে এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হবে।
তো এই কথাগুলো বলছে যে ওখানে যে অন্যান্য রক্ষা কবচ গুলো আছে এগুলো গ্রহণ করতে হবে অবশ্যই, পরবর্তীতে যাতে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত না হয়। আচ্ছা, আদালত চলাকালীন সময়ে কখন আপনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করবেন? সময়টা কখন? সকালে, বিকালে, দুপুরে? আদালত চলাকালীন সময়ে যে কথাগুলো বলছি একটু আন্ডারলাইন করেন, হ্যাঁ? তাহলে আদালত চলাকালীন সময়ে অথবা আদালত হিসেবে ব্যবহৃত হয় এমন ভবনে। তাহলে কোর্টেই যে একেবারে হতে হবে এমন কোনো কথা নাই, কোর্ট হিসেবে ব্যবহৃত হয় এমন অন্য কোনো ভবনেও অথবা কোনো বাড়ির কামরায়ও দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা যাবে বা রেকর্ড করা যাবে। আচ্ছা, একটু ব্যতিক্রম আছে, সেটা হলো কি দেখেন, দোষ স্বীকার রেকর্ড করা ব্যতিক্রম মাত্র। আচ্ছা, নিয়ম নয়। রবিবার বা ছুটির দিনে দোষ স্বীকারোক্তি রেকর্ড করার প্রয়োজন হলে, রবিবার বাদ দিয়েছে, রবিবার বা ছুটির দিনে দোষ স্বীকারোক্তি রেকর্ড করার যদি প্রয়োজন হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন। তার মানে এমন না যে ছুটির দিনে রেকর্ড করা যায় না, ছুটির দিনেও দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা যায়। তবে হ্যাঁ, তৎকালীন সময়ে রবিবারও একটা ছুটির দিনের মধ্যে গণ্য হতো, এই জন্য রবিবারটা স্পষ্ট করে লিখেছে। অর্থাৎ যে কোনো দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা যাবে, তবে যদি প্রয়োজন হয় ছুটির দিনে দোষ স্বীকারোক্তি রেকর্ড করা প্রয়োজন হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজির করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন। এটা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব এবং তিনি নিজেও ওই উদ্দেশ্যে কোর্টে যাবেন। তাহলে ওই দিন ছুটির দিনেও দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা যায় এবং ম্যাজিস্ট্রেটকে সেখানে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এরপর দেখি অভিযুক্ত ব্যক্তিকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট নিশ্চিত হবেন এই যে অপরাধ সম্পর্কে স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হবে, এই অপরাধটা কোথায় সংঘটিত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে জেরা করে তিনি আরো নিশ্চিত হবেন কখন, কোথায় প্রথম পুলিশ অফিসার তাকে গ্রেফতার করেছে। বুঝতেছি? তাহলে কখন, কোথায় অভিযুক্ত ব্যক্তি প্রথম পুলিশ অফিসারের নিকটে গ্রেফতার করেছেন বা নিরীক্ষণে এসেছেন বা নিয়ন্ত্রণে এসেছেন। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে বলেছে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হতে হবে কখন, কোথায় অপরাধ সংঘটন হলো এবং কখন তিনি সর্বপ্রথম পুলিশ অফিসারের নিয়ন্ত্রণে আসলেন বা পুলিশ অফিসার কখন তাকে গ্রেফতার করলো। এইবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা আমরা দেখি, এই দোষ স্বীকারোক্তি যদি দোষ স্বীকারোক্তি পুলিশের নিকটে দোষ স্বীকারোক্তি যখন লিপিবদ্ধ করবেন তখন ম্যাজিস্ট্রেট কি করবেন, তাকে 3 ঘন্টা সময় দিবেন, কমপক্ষে 3 ঘন্টা সময় দিতে হবে। কেন? গভীরভাবে চিন্তা করার জন্য। তাহলে কোনো অপরাধী ব্যক্তিকে গভীরভাবে চিন্তা করার জন্য ম্যাজিস্ট্রেট কতটুকু সময় দিবেন? 3 ঘন্টা সময় দিবেন এবং এই সময় তাকে পুলিশ অফিসারের কাছে আসতে দেয়া যাবে না, ওই সময়ে পুলিশ অফিসার থাকবে না। তাহলে নিম্নের কোন বাক্যটি সত্য নয়? দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার সময় গভীরভাবে চিন্তা ভাবনা করার জন্য 3 ঘন্টা সময় দিতে হবে। পুলিশ অফিসার ঘটনাস্থলে বা দোষ স্বীকারোক্তি যেখানে নেওয়া হবে সেখানে পুলিশ অফিসার উপস্থিত থাকবে, পুলিশ অফিসারকে আসতে দেয়া যাবে না। সবগুলোই সঠিক। কোনটা সঠিক নয় বলছি? নয় কোনটা? তাহলে পুলিশ অফিসারের ওখানে উপস্থিত থাকার দরকার নাই বা পুলিশ অফিসারের সংস্পর্শে আসতে দেয়া যাবে না। আমরা সাক্ষ্য আইনে 24 ধারায়ও একই কথা দেখি। 24 ধারায় বলা আছে পুলিশ অফিসার থাকতে পারবে না। পুলিশ অফিসারকে দেখে যদি আসামি ভয় পায়, প্রভাবিত হয়ে যায়, এই জন্য পুলিশ অফিসারকে ওখানে উপস্থিত থাকতে দেয়া যাবে না। আচ্ছা, এই যে তিনি কি কি স্বীকারোক্তি দিবেন, কাকে কাকে জড়িয়ে বক্তব্য দিবেন, এগুলো যেন অন্য কোনো ব্যক্তির সাথেও আবার কি করতে না পারে, অন্য কোনো ব্যক্তির সাথেও আলোচনা করতে না পারে, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে 3 ঘন্টা সময় পাবে, পুলিশ অফিসারকে উপস্থিত থাকতে দেয়া যাবে না বা পুলিশ অফিসার থাকবে না এবং অন্য কোনো ব্যক্তির সাথেও তিনি এটা আলোচনা করতে পারবেন না। অভিযুক্ত ব্যক্তিকে জেরা করার সময় তার বক্তব্য রেকর্ড করার সময় ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে তার নিরাপত্তা দেওয়া প্রয়োজন, এমন অবস্থা ব্যতীত সহ অভিযুক্ত ব্যক্তি পুলিশ কর্মকর্তা সেখানে থাকা উচিত নয়, তাহলে বিশেষ ক্ষেত্রে মামলার তদন্তকারী অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারকারী তাকে হাজির করার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাগণ তাদেরকে দূরে রাখতে হবে বা আওতামুক্ত রাখতে হবে। একই কথা আবার বললো যে রেকর্ড করার সময় এমন যদি মনে হয় যে না সঙ্গে যে আসামি আছে তাকেও রাখা যাবে না, পুলিশ অফিসার যিনি গ্রেপ্তার করলেন, যিনি তদন্ত করতেছেন, যিনি নিয়ে আসছেন তাদেরকেও দূরে রাখতে হবে, তাহলে সকলের আওতামুক্ত রাখতে হবে। আচ্ছা, 164-তে যে ব্যাখ্যা আছে না, দোষ স্বীকারোক্তি সুন্দর করে পড়ে শোনাতে হবে, বোঝাতে হবে। এই যে ব্যাখ্যাগুলো চাওয়া হয়েছে এগুলো সাবধানতা এবং ধৈর্যের সাথে দিতে হবে।
মিশি আপু, বিদ্যুৎ চলে গেছে না? তাহলে এই যে 164 যে ব্যাখ্যা, ব্যাখ্যা যদি প্রয়োজন হয় তাহলে এই ব্যাখ্যাগুলো আবার সাবধানতা এবং ধৈর্যের সাথে এই ব্যাখ্যাগুলো দিতে হবে, উদাসীন ভাবে এগুলো দেওয়া যাবে না। আচ্ছা, এগুলো দরকার নাই, মোটামুটি একই রকম কথা বলছে। সর্বসাকুল্যে আমরা জানতে পারলাম পুলিশ অফিসার থাকবে না, যিনি গ্রেপ্তার করে আনলেন তিনিও থাকবেন না, যিনি ওই ব্যক্তিকে কোর্টে নিয়ে গেলেন তিনিও থাকবেন না, সহ অভিযুক্ত ব্যক্তিকেও পাশে থাকতে দেয়া যাবে না। সময় দিতে হবে কয় ঘন্টা? 3 ঘন্টা সময় দিতে হবে। কি কি জিজ্ঞাসা করবেন? কখন কোথায় অপরাধ সংগঠন করেছেন, কখন পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করেছে, এগুলো জিজ্ঞাসা করবে। আবার 364-তে আপনারা পড়েছেন না 6 রকমের প্রশ্ন, এগুলো ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এরপরে আবার জিজ্ঞাসা করবে যে আপনি কি স্বেচ্ছায় বক্তব্য দিচ্ছেন কিনা, স্বেচ্ছায় কথা বলতে চান কিনা। যতক্ষণ পর্যন্ত না তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ততক্ষণ পর্যন্ত তার বক্তব্য রেকর্ড করা যাবে না। বুঝতে পারলাম? তাহলে কোনো অপরাধী ব্যক্তি তিনি তার নিজের বিরুদ্ধে স্বীকারোক্তি দিচ্ছেন, এটি যতক্ষণ না স্বেচ্ছায় দেন ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না, ততক্ষণ পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা যাবে না। আচ্ছা, যদি তার উপরে চাপ প্রয়োগ করে, তাকে জোর করে, প্রলোভন দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে যদি তার নিকট থেকে স্বীকারোক্তি আদায় করা হয়ে থাকে, এই ধরনের কি আসে অভিযোগ উত্থাপিত হয়, তাহলে কি করতে হবে? অবশ্যই সেই বিষয়ে ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। শরীরে যদি আঘাতের চিহ্ন দেখতে পান, কোনো আঘাতের কথা যদি অভিযুক্ত ব্যক্তি বলে, তাহলে অবশ্যই তাকে মেডিকেল পরীক্ষা করে তারপর তার বক্তব্য রেকর্ড করবেন। মনে আছে আমরা 167 পড়েছিলাম না? 167 যে দুই দুই যে সংযুক্ত হয়েছে, তারপরে 167 ক এখানে বলেছে যে ম্যাজিস্ট্রেট যখন রিমান্ডে দিবে দেওয়ার আগে একবার তাকে ডাক্তারি পরীক্ষা করাতে হবে, আবার পুলিশ অফিসার যখন পাঠাবে তখন ডাক্তারি পরীক্ষা করাতে হবে। এখন মনে করেন কোনো অপরাধী ব্যক্তিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য কোর্টে উপস্থাপন করা হয়েছে, তো কোর্টে নেওয়ার পরে দেখা গেল কি তার শরীরে আঘাতের চিহ্ন, তখন আবার ম্যাজিস্ট্রেট তাকে মেডিকেল করাবেন, তারপরে তার বক্তব্য রেকর্ড করবেন। আচ্ছা, আবার এটাও ম্যাজিস্ট্রেটকে খেয়াল করতে হবে যে তিনি আনুষ্ঠানিকভাবে স্বীকারোক্তি দিতে হয় বা বাধ্য হয়ে দিচ্ছেন কিনা, নাকি আসলেই তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে চান। এই ঘটনাটা জানার জন্য ম্যাজিস্ট্রেটকে প্রয়াস চালাতে হবে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটকে অনেকগুলো প্রশ্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাই বলে তিনি কোনো ধরনের অবান্তর বা অনাকাঙ্ক্ষিত কোনো প্রশ্ন করতে পারবেন না। যেটা বলতে চায় সেটাই শুধু শুনবেন, এই ছাড়া অন্য কোনো প্রশ্নও করতে পারবেন না। বলেছে জেরার সময় অবান্তর প্রশ্ন ম্যাজিস্ট্রেট পরিহার করবেন এবং বিবৃতি যা দিবেন যতটুকু বলবেন বিস্তারিতভাবে লিপিবদ্ধ করতে হবে। মূল প্রশ্ন ব্যতীত অন্যান্য একাধিক প্রশ্ন করে অভিযুক্ত ব্যক্তি যেটা বলতে চায় সেটা বলা থেকে তাকে বিরত রাখা যাবে না। এই ছিল 467। তাহলে মোটামুটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কোনগুলো? সাবধানতার সাথে আপনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করবেন, যেন এমন না মনে হয় যে ম্যাজিস্ট্রেট তাড়াহুড়ো করে সময় কম দিয়ে ভালো করে না শুনেই কি করেছেন স্বীকারোক্তি লিপিবদ্ধ করেছেন। 164 ধারায় যে রক্ষা কবচ গুলো রয়েছে, যেমন পড়ে শোনাতে হবে, বোঝাতে হবে, তাকে বলতে হবে যে আপনার স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে ব্যবহার হবে, এগুলো সব নিয়ম মেনে তারপরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে। তারপরে জানলাম কোথায় কোথায় লিপিবদ্ধ করা যায়। আদালত ভবনে, আদালত বলে ব্যবহৃত হয় এমন কোনো বাড়ির কামরাতেও আপনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন। আবার রবিবার বা ছুটির দিনে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও কি করবে ম্যাজিস্ট্রেট নিজে এগুলো ব্যবস্থা করবেন এবং নিজেও কোর্টের উদ্দেশ্যে রওনা করবেন বা কোর্টে উপস্থিত হবেন। এবার আসেন, আসামিকে নিয়ে আসা হলো, তখন আসামিকে কখন কি অপরাধ করেছে, আসলে স্বীকারোক্তি দিতে চায় কিনা, এগুলো ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করবেন। কখন গ্রেপ্তার হয়েছেন, কখন অপরাধ সংগঠন হয়েছে, কখন পুলিশের নজরে পড়েছেন, এই বিষয়গুলো অবশ্যই জিজ্ঞাসা করবেন। কখন গ্রেপ্তার হলেন জিজ্ঞাসা করবেন। এরপরে বলেছে তারপর গভীরভাবে চিন্তা ভাবনা করার জন্য তাকে 3 ঘন্টা সময় দিবেন। সহ অভিযুক্তদের থেকে গ্রেপ্তারকারী পুলিশ অফিসার, তদন্তকারী পুলিশ অফিসার তাদের থেকে আলাদা করে রাখবেন, পৃথকভাবে রাখার ব্যবস্থা করবেন, বা যদি মনে করেন যে না নিরাপত্তা দেওয়া উচিত তাহলে আরো নিরাপত্তার ব্যবস্থা করবেন। 164 ধারার ব্যাখ্যাটা সুন্দরভাবে লিপিবদ্ধ করবেন, পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে পড়ে শোনাবেন। যতক্ষণ না মনে হচ্ছে যে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করা যাবে না। আচ্ছা, এরপরে বলেছে যদি শরীরে আঘাতের চিহ্ন থাকে অথবা তিনি পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেন যে তাকে কি করা হয়েছে, জোর করে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট অবশ্যই এই বিষয়টা তদন্ত করবেন। আচ্ছা, আবার এটাও খেয়াল করতে হবে যে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে 164 নেওয়ার কথা তাই নিলাম এরকম যেন না হয়। অবশ্যই ধৈর্য ধরে তার কথাগুলো শুনবেন এবং মূল ঘটনা কি এটা উদ্ধার করার জন্য তিনি প্রয়াস চালাবেন। হ্যাঁ, তবে তাই বলে অবান্তর কোনো প্রশ্ন করবেন না। মূল প্রশ্ন
যেটা শুধু সেটারই উত্তর বের করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আবার কি করবেন না, এমন প্রশ্ন করে অভিযুক্ত ব্যক্তি যেটা বলতে চায় সেটা বলা থেকে তাকে বিরত রাখা যাবে না। এই ছিল 467। তাহলে কিভাবে লিখবো 164, 364, 467? তাহলে সবগুলো মিলিয়ে সুন্দর করে আমরা লিখবো স্বীকারোক্তি লিপিবদ্ধকরণের পদ্ধতি আলোচনা করুন। এরকম যদি দেয় তাহলে আমরা প্রবিধান থেকে সিআরপিসি থেকে দুটো মিলিয়ে আমরা লিখিত প্রশ্নের উত্তরটা লেখার চেষ্টা করব। এগুলো সুন্দর পয়েন্ট পয়েন্ট করে দিব। হ্যাঁ, এরপরে যাব পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট। এই যে পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট, পলাতক ব্যক্তিদের তালিকা চার্জশিট সহ প্রেরণ করা হলো। কোনো একটা মামলা তদন্ত করার পর আপনি তো সিএস দিবেন, তাই না? চার্জশিট যখন দেয়া হলো এবং কোর্ট অফিসার দেখতে পারলো যে এই মামলার আসামি পলাতক রয়েছে, তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন অথবা তিনি আত্মগোপন করেছেন, এরকম যদি হয় সেক্ষেত্রে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকটে কোর্ট অফিসার আবেদন করবেন। তাহলে ওয়ারেন্ট কিভাবে আসে চিন্তা করেন। একটা ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট কিভাবে ইস্যু হয়? প্রথমে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট পাঠিয়ে দেন। আসামি যদি পলাতক থাকে, গ্রেপ্তার থাকলে তো আর ওয়ারেন্টের কোনো প্রয়োজনই নাই। পলাতক যদি থাকে সেক্ষেত্রে কোর্ট অফিসার আবার এটা যাচাই বাছাই সাপেক্ষে ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন এবং ম্যাজিস্ট্রেটের নিকটে আবেদন করা মাত্রই ম্যাজিস্ট্রেট ওই পলাতক অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করেন। বুঝতে পারলাম ঘটনা? আচ্ছা, এরপরে আসেন ওয়ারেন্টের পর কি ব্যবস্থা। ওয়ারেন্টের পর আমরা দেখেছি না 323 বিধিতে সুন্দর করে বলা আছে, তখন আবার সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা প্রেরণ করা হয় যাতে করে অ্যাটাচমেন্টও দেয়া যায় এবং প্রোক্লেমেশনও দেয়া যায়, হুলিয়া ঘোষণাপত্র দুটোই একসাথে যেন দেয়া যায়। এটার জন্য আবার পাশাপাশি ওই ওয়ারেন্টের পিছনেও ওয়ারেন্ট তামিল করা না গেলে তখন ব্যবস্থা গ্রহণ করেন। এইটুকু জানলেই চলবে। 468 বিধি কিসের সঙ্গে পড়ি? 75, 315, 468 মনে আছে? 75 গ্রেপ্তারি পরোয়ানা, 315, 468। আশা করি আপনাদের মনে আছে। আচ্ছা, গ্রেপ্তারি পরোয়ানা এবং সমনের পার্থক্য রয়েছে ভাষ্যতে, একটু এটা রিডিং করে নেবেন, ঠিক আছে? এবং পরোয়ানা জারি করার জন্য কি কি শর্তগুলো প্রয়োজন এটাও বলা আছে সুন্দর করে। পরোয়ানা জারির জন্য কতগুলো পূর্ব শর্ত রয়েছে, যেমন অবশ্যই ওয়ারেন্টটা লিখিত হতে হবে, যিনি জারি করছেন তার সাক্ষ্য সিলমো থাকতে হবে, এগুলোর কোনো একটার উপস্থিতি অনুপস্থিত হলে তাহলে পরোয়ানাটা অচল বলে গণ্য হবে। ম্যাজিস্ট্রেট যদি এখতিয়ারাধীন এলাকার বাইরে বসে পরোয়ানা স্বাক্ষর করেন সেটাও আইনের দৃষ্টিতে অচল বলে গণ্য হয়। পরোয়ানা এবং বিশেষ পরোয়ানার মধ্যে পার্থক্য, এগুলো একটু রিডিং করে নিলেই হবে। আচ্ছা, এরপরে 469 বিধিতে যাব আমরা। 469 সমন ইস্যু করার নির্দেশ। আচ্ছা, সমন জারি ইস্যু করার নির্দেশ। ওয়ারেন্ট ইস্যু করার সময় ম্যাজিস্ট্রেট একটি তারিখ নির্ধারণ করে দিবেন যেই তারিখের মধ্যে পুলিশ ওয়ারেন্ট ফেরত পাঠাবে। ওয়ারেন্টের পিছনে কিন্তু একটা তারিখ থাকে, আপনারা দেখেছেন অনেকে, অনেকে হয়তো দেখেননি, আবার অনেকে ওয়ারেন্ট রেজিস্টার মেনটেন করেন, তারা তো এগুলো জানেনি। ওয়ারেন্টের পিছনে একটা তারিখ নির্ধারণ করা থাকে যেই তারিখের মধ্যে ওয়ারেন্টটা আদালতে ফেরত পাঠাতে হয়। নর্মালি আমরা জানি কি যে কোনো একটা ওয়ারেন্ট কার্যকর না হওয়া পর্যন্ত, ওই ব্যক্তি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বা আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত ওয়ারেন্ট কি থাকে, কার্যকর বা বলবৎ থাকে, তাই না? তো ওয়ারেন্টের পিছনেও আবার একটা তারিখ থাকবে, এই তারিখের মধ্যেই ওয়ারেন্টটা তামিল করার চেষ্টা করতে হয়। যদি কোনোভাবে তামিল করা না যায় তখন ওই তারিখের মধ্যে ওয়ারেন্টটা ফেরত পাঠাতে হয়। তখন বলেছে ওই তারিখের মধ্যে পুলিশ ওয়ারেন্ট ফেরত পাঠাবে মর্মে একটা রিপোর্ট প্রেরণ করবে যে ওয়ারেন্টটা কার্যকর করা যায়নি। আচ্ছা, এই রিপোর্ট প্রদানের তারিখটা এমন ভাবে নির্ধারণ করতে হবে যাতে মফস্বল পুলিশ এই তারিখটা এমন ভাবে রিপোর্টে এমন ভাবে নির্ধারণ করতে হবে, রিপোর্টের তারিখ এমন ভাবে নির্ধারণ করতে হবে যেন মফস্বল পুলিশ ওয়ারেন্ট মোতাবেক ব্যবস্থা করার জন্য যুক্তিসঙ্গত সময় পায়। আচ্ছা, আরেকটু বোঝা যাচ্ছে না। গ্রেপ্তারি ওয়ারেন্ট কার্যকর করার জন্য সাধারণভাবে পুলিশকে নির্দেশ দিতে হবে, কিন্তু জরুরি ক্ষেত্রে আদালতের পিয়নকেও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এখানে একটু দাগ দেন, এটা একটা এমসিকিউ। সাধারণত ওয়ারেন্ট কার্যকর করার জন্য পুলিশ অফিসারের পাশাপাশি জরুরি ক্ষেত্রে কাকে নির্দেশ দেওয়া যেতে পারে? প্রবিধান 469 বিধি মোতাবেক একজন আদালতের পিয়নকেও ওয়ারেন্ট কার্যকর করার জন্য নির্দেশ দিতে পারে। এগুলো প্রয়োগ নাই, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে জানতে হবে। কারণ কি, পরীক্ষায় দিয়ে দিলে আবার দেখবেন যে পিআরবি থেকেই দিয়ে দিছে, খুঁজেও পাওয়া যায় না। তো এই আমার বইয়ে দাগানো আছে দেখে এই জায়গাগুলো পড়াচ্ছি। তো তাহলে এমনি এত বেশি গুরুত্বপূর্ণ না, রিডিং করলেই জানা যায়। আজকে জানলেন, এমসিকিউ দেখলে এমনি লিখতে পারবেন। তাহলে ওয়ারেন্ট জরুরি ক্ষেত্রে কার্যকর করার জন্য আদালত চাইলে পিয়নকেও ওয়ারেন্ট কার্যকর করার জন্য নির্দেশ দিতে পারবেন। আচ্ছা,
পরেরটুকু আর লাগবে না, হ্যাঁ, পরেরটুকু বাদ দেন, এত কিছু দরকার নাই। তাহলে আমরা জানলাম দুইটা বিষয় এখান থেকে নিলেই হবে। একটা হলো ওয়ারেন্ট ফেরত পাঠানো, তাহলে ওয়ারেন্টের একটা সুনির্ধারিত তারিখ থাকবে, যদি কোনো ওয়ারেন্ট কার্যকর করা না যায় তাহলে পুলিশ এই ওয়ারেন্টটা ফেরত পাঠাবে বিজ্ঞ আদালতে, ওই তারিখের মধ্যে রিপোর্ট দিয়ে ওয়ারেন্ট ফেরত পাঠাবে। রিপোর্ট মানেই হলো এনইআর, হ্যাঁ, এনইআর এর মাধ্যমে ওয়ারেন্টটা ফেরত পাঠাবে। আবার বলেছে এই যে লাইনটা আমরা বুঝলাম না, এই লাইনটাতে কি বললো, এই লাইনটাতে বললো যে ওই তারিখটা আবার এমন ভাবে নির্ধারণ করতে হবে যেন পুলিশ গিয়ে দুই একবার ওয়ারেন্টটা তামিলের চেষ্টা করার একটা যুক্তিসঙ্গত সময় পায়, এই কথাটা বলেছে। তাহলে ওয়ারেন্টের তারিখটা এমন কাছাকাছি দেওয়া যাবে না যাতে করে ওয়ারেন্ট থানা পেলোই 15 দিন পর বা 10 দিন পর, সেক্ষেত্রে আবার তামিল করবে কখন, ফেরত পাঠাবে কখন, এরকম একটা ব্যাপার। এইটাই বলেছে যে এমন ভাবে তারিখটা নির্ধারণ করতে হবে যেন পুলিশ অফিসার গিয়ে ওয়ারেন্টটা তামিল করার সময় পায়। এই সুনির্ধারিত সময়ের মধ্যে ওয়ারেন্ট তামিল করা না গেলে এনইআর রিপোর্ট আদালতে দাখিল করবে। আর জরুরি ভিত্তিতে ওয়ারেন্ট পুলিশ অফিসারের পাশাপাশি কোর্টের পিয়নকে দিয়েও, আদালতের পিয়নকে দিয়েও কার্যকর করার নির্দেশ দিতে পারে আদালত। এইটুকু জানলেই হবে। তাহলে কয়টা বিধি পড়লাম আমরা? মাত্র একটা বিধি বলতে গেলে, সেটা হলো 467 বিধি। হ্যাঁ, এই বিধিটাই ভালো করে দেখবেন, বাকিগুলো রিডিং পড়বেন। বাস এই পর্যন্তই থাকবে আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।